বাংলাদেশের ইতিহাসে আমরা শুনেছি যে অনেক সময় নিরপরাধী লোক সাজা হয়েছে, তারা কারাবরণ করেছে, অন্যায় না করেও তারা জেল হাজতে রয়েছে। আবার অনেক সময় শুনেছি, অনেকের মুখে আমরা গল্প শুনেছি, অপরাধ করেও তারা দিব্যি আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তাদের ক্ষমতার দাপট দেখিয়ে, টাকার দাপট দেখিয়ে তারা কিন্তু দিব্যি অন্যায় অত্যাচার দুর্নীতি করেও রিল্যাক্সে এই আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, আজকে আমি হাজির হয়েছি এমনই একটি গল্প নিয়ে, একটি তদন্ত নিয়ে, একটি নিউজের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে এবং জানাতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার জয়ন্তীনগর গ্রামে 19 ফেব্রুয়ারি 2026 সাল 19 তারিখে কেসমত আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মৃত্যুর মূল ঘটনাটি ঘটেছে কেসমত আলীর সাথে তার আপন বউনাই এবং ভাগ্নের কথা কাটাকাটি হয়, হাতাহাতি হয়। এই কেসমত আলী একজন হাই প্রেশারের রোগী ছিল। এর আগেও তিনি স্ট্রোক করেছেন। যখন কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে, তখন কেসমত আলীর হাই প্রেশার বেড়ে যায় এবং তিনি মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে আমরা শুনতে পেরেছি এলাকার লোকজনের কাছে তিনি নাকি বাথরুমও করে ফেলেছিল। তারপর তার মাথায় পানি ঢেলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর হসপিটালে নিয়ে যায়। নিয়ে যেতে যেতেই কেসমত আলীর মৃত্যু হয়। আসলে মৃত্যুর পর কেসমত আলীর যে পরিবারে লোকজন আছে, তার সন্তান এবং তার স্ত্রী, তার সন্তান বাদী হয়ে ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় একটা এজাহার দায়ের করে দেখানো হয়, বিবাদী দেখানো হয় কেসমত আলীর আপন বউনাই এবং ভাগ্নেকে। তারা নাকি তাকে লাঠি দিয়ে আঘাত করার কারণে কেসমত আলীর মৃত্যু হয়েছে, যার কারণে কেসমত আলীর আপন বউনাই নবী সদ্দি এবং আপন ভাগ্নে রফিকুল জেল হাজতে আছে। জেল হাজতে যাওয়ার কারণে কেসমত আলীর আপন ছোট বোন নবী সদ্দির ওয়াইফ রফিকুলের মা অসুস্থ হয়েছিল, বিছানায় পড়েছিল। তিনি যখন সন্তান এবং স্বামী জেল হাজতে আছে, তার ভাই মারা গেছে, তিনি শোকে দুঃখে তিনি নিজেও কিন্তু ইন্তেকাল করেছে। হৃদয় বিদারক একটি ঘটনা কিন্তু এই জয়ন্তীনগরে ঘটে গেছে। সাধারণ জনগণ কেসমত আলীর মৃত্যুকে কিভাবে দেখছে, তারা আসলে কি বলতে চায়, কেসমত আলীর মৃত্যু কিভাবে হয়েছে, সে সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। আমি ধরেন ওই জায়গায় বসে আছি, তো ওই জায়গায় বসে থাকলে এদিকে আবার এই বেশ আমার ওই কিসমত বাড়ির ভিতরে, আমি অভিষেক দিলে বাইরে খোলার আছে এই বাড়াই তো সর্দি কাম্মা, হ্যাঁ সর্দি কাম্মা, হ্যাঁ ওখান থেকে এই যে খোলাট, এই খোলাট পর্যন্ত আসছি, রফিকুল আর এই নবী সর্দি মারছে। আমি এই পর্যন্ত আসছি ওরা কিন্তু চলে গেলি কি সময় এইরকমভাবে বসিয়ে হয়ে গেছে, বসিয়ে বললি ও কীটা যেন এইরকম করে ধৈর্য উচ্চ করি ওই একটা এই ঘরের পিছনে একটা গাছ আছে, গাছের সঙ্গে হেলাল দিয়ে দিলি আস্তে আস্তে শুয়ে ফেলে মারা গেছে। আপনি মারধর দেখেছেন? আমি ওই তফাৎ থাকতে দেখি, তার এখানে হিসাব দেখিনি। মানে এমনি ডাইরেক্টলি মারামারি দেখেননি আপনি? না, লাঠির মারদার আমি আর দেখিনি। কি জানেন, হাতে কাজে নিতে নিলিশানরা কি ঘুষি মারতেছিল। কি দিয়ে বাড়ি মারছিল? বাস বাস আচ্ছা, আপনার স্বামী কি হাই প্রেশারের রোগী ছিল? হ্যাঁ, হাই প্রেশারের রোগী ছিল। আচ্ছা আচ্ছা। যেন যখন মারা যায় তখন কি কি উপস্থিত ছিল? মানে মারামারির সময় উপস্থিত কে কে ছিল? মারামারির সময় উপস্থিত অন্য আজে বাজে লোক ছিল না। ওই যে ওই বাড়ির একটা ছেলে মারার পরে ধরো আসলে এসে শেকিয়ে দিল সে। আর আমরাই ধরো ওই জায়গা ছিলাম, আমার ছেলে ছিল, আমি ছিলাম, আর এই যে বউ ছিল, আর এই যে আমার এই যা। ওদের সাথে মূলত আপনাদের শত্রুতাটা কিসের?
শত্রুতা ধরো যে পারিবারিক ব্যাপারে সেটা একটু খোলামেলা বলেন আমাদের কাছে। জমি জাতি নিয়েই ধরো পারিবারিক ব্যাপারে ধরো যে ধরার হিসাব না, আপনি ক্লিয়ার করে বলেন। না জমি জাতি নিয়েই ধরো যে ঝামেলা চলতেছিল। তারপরে ধরো যে আমাদের এর আগেও মেরিয়েছে মারধর করে, তারা থানায় ধরো তারা মারধর করে তারাই থানায় ধরো যে ডিডিমিডি করে তারা ধরো যে আমরা শুনুন, আমরা হলো ইসির থেকে আপনাদের এ টু জেড তথ্য সব নিয়েছি। হ্যাঁ, আপনার একটা মেয়ে আছে তাই তো? আপনার মেয়ের নাম কি? তখন তহমিনা। আপনার এই যে যে আসামি আর কি, তার বড় ছেলের নাম কি? আশরাফুল। আশরাফুল, আশরাফুল, আমরা এখানে জসিমই বলে। জসিম বলে, হলো তার ভালো নাম হচ্ছে আশরাফুল তাই তো? সে কোন বাড়ির দেশে আছে। আচ্ছা, এর সাথে আপনার বড় মেয়ের নিয়ে কোনো ঝামেলা ছিল? মানে মূল ঘটনাটা কি, শত্রুতাটা আসলে কিসের, জমি নিয়ে নাকি আছে পারিবারিক এইটা নিয়ে কোন্দল কি নিয়ে বলেন তো? সত্যি বলি দেন, সত্যি সত্যি বলি দেন। এখন শোনেন, আমার আমি যে নাম ধরে বলছি তার মানে তো আপনার বোঝা উচিত যে আমি এ টু জেড সব জানি। হ্যাঁ, না, শুনেছে যখন সে তা জানে, যখন আপনি আপনার জানেন কাছে ঠিকই। আপনি জি, জি। ভিডিওটা এদিকে একটু সরান খালি, আপনার সাথে আমি কথা বলি। আচ্ছা আচ্ছা, তো বৃহস্পতিবার যে মারা গেছে আপনার স্বামী, এই বৃহস্পতিবারে মূলত জ্ঞানজামটা কি সেটা বলেন জানি? ওইটা তো বলি, হ্যাঁ, ওইটাই বলেন, আমরা ওইটাই ওই বৃহস্পতিবারে জ্ঞানজামটা শোনেন। তাহলে এবার একটু সাক্ষাৎকার নিয়ে। বৃহস্পতিবারের জ্ঞানজামটা মানে সে ভোরে ভাত খেয়েছে, হুম ভাত খেয়ে সে নামাজ পড়তে গিয়েছে, হুম নামাজ পড়ে সে হাঁটতে গিয়েছে। হুম একটা গ্যাঞ্জাম সৃষ্টি হলেও তো একটা কারণ লাগবে, সে কারণটা কি? হ্যাঁ, সেই কারণটা কি মূলত? হ্যাঁ, তোমার কাছে আমি নিচ্ছি, তোমার আমি ওই বাড়ি যাইতে বললাম কি জন্য যাতে বলেছি বিষয়টা বুঝেছো, যাতে তুমি মনে কষ্ট না হও, তুমি যদি কান পেতেই শোনো তাহলে তো আমার বলো। আপনি যে বিষয়ে কথা বলেন এই বিষয়ে আমি জানি, হ্যাঁ কিন্তু আমার আব্বু আমার জন্ম না দিক, কিন্তু আমার আব্বু যেখান থেকে আমাকে নিয়ে আসছিল, হ্যাঁ, আমি তো তখন তো আমার কোনো সেন্স নেই, আমি তো তখন মানে আমার বুদ্ধিই নেই। জন্ম দিলেই বাপ মা হয় না। হ্যাঁ, লালন পালন দেবে সে বাপ মা। আমি বলি, এসব আমরা বুঝি। আমি বলি তারপরে আপনি বলেন। আমি এই কথা জানি, কিন্তু আমার লালন পালন করতেছে এই আব্বু এই আম্মুই তো করেছে। হুম। কিন্তু যারা বলতেছে যে জমি আমার নামে দিয়ে দেওয়ার জন্য এমন এমন, এটা হচ্ছে একদমই ভুল, এটা একদমই ভুল। যে বলেছে মানসিক বিলে মানে আমার আমি আব্বু একটা তো কথা আমাকে বলি, দিয়ে আমি যেটা বলি যে আপনি যেহেতু সব জানেন তাহলে আপনার সামনে বলতে সমস্যা নেই। মারামারি হয়েছে, তার গায়ে কিন্তু তেমন বেশি কোনো আঘাতও নেই আছে। হ্যাঁ, তাহলে আসলে তার মৃত্যুটা কিভাবে হলো? আসলে কি স্ট্রোক করে হলো নাকি আসলে ওরা চাপা দম মেরে ফেলে দিল, খাইছে মেরে ফেললো, নাকি মাথা ফেটে ফেললো, কি ঘটনাটা কি? ফাটলি তো মনে করেন যে ফাঁসি, হ্যাঁ, হ্যাঁ, রক্ত বাড়ালি দেখা যায়, দেখা যায় কিন্তু দেখা যাচ্ছে না। এর ভিতরে ভাই একটা হ্যাঁ। কথা, আমার আব্বু হচ্ছে 1.5 বছর যাবত অসুস্থ, হ্যাঁ, পায়ে অপারেশনের জন্য অসুস্থ। আমার আব্বু সেভাবে চলতেও পারে না, এমনি নামাজ কালাম পড়ে হেঁটে বেড়ায়। আচ্ছা, আমরা সেটাও জানি, আপনার মার কাছে শুনেছি, শুধু কেন কথা উঠছে, কেন আবার আজকে আবার আসা লাগলো, পয়েন্ট কিন্তু দুইটা ভাই। প্রথমে যখন আমরা লাইভ করি আপনার মার কাছে, তখন আপনার মার সাথে আরেকজন ছিল, ওই যে উনি ছিল, হ্যাঁ, কইছে যে স্ট্রোক করে মারা গেছে। এখন ওনারা তো জানে না, ঝিনাইদহ কিনেছিলেন না এখান থেকে, ঝিনাইদহ থেকে। ঠিক আছে, হ্যাঁ, মানে উনি বলেছে তখন কিন্তু আমরা অলরেডি লাইভ চলছে আমাদের, ঠিক আছে? বুঝছেন? আমি এটা ধরো বলতে চাচ্ছিল না। আমি তো মানতাম, আমরা ছেলেটা বলেছিল আমরা আমি মানতাম, কিন্তু আমি মানতাম এটা। সবাই হয়ে যাক, কিন্তু মানুষ সেখানে আমি কি সবাই করব? কাটা করে তো নেবে, এটা একটা এরকম একটা ভাই, না আমার কথা শুনুন। যা বলে। আমার আব্বু এই মেয়েদের এখন কিছু সাইড দিয়ে অপারেশন করা, হুম এবং যে ম্যাডাম আছে, ম্যাডাম আমার আব্বুকে দেখতো, এবং আমার আব্বুর সাথে ভালো সম্পর্কও হয়ে গেছিল। যখন আমার আব্বুকে আমি নিয়ে গেলাম, তখন ম্যাডাম বলতেছে কি হয়েছিল, বলছে তোমার আব্বু, আমি বলছি যে আব্বু তো অসুস্থ ছিল, এমন বললো যে 1 সপ্তাহ যাবত কি সে কোনো মানে চলাফেরা করতে পারছে না, কিংবা অনেক অসুস্থ, এমন বললাম যে এমন কিছুই না। তো বলছে আজকে ঘটনাটা কী ছিল, আমি বলছি ম্যাডাম এরকম তা এরকম মারে। তো বলছে, তারপর ওখান থেকে বললো যে দেখো তো ক্ষতর স্থান আছে নাকি, কিন্তু আব্বুর গায়ে কোনো ক্ষতর স্থান নেই। না, তারপরে ওখান থেকে বললো যে চেক করে দেখো, দেখে যে মারা গেছে। তখন হচ্ছে ওখান থেকে বলে যে বাড়ি থেকে মারা যায়, কিন্তু অযথা এখানে নিয়ে আসা হলো। তারপরে ওখান থেকে একটা স্টাফে পাঠিয়ে দিল এসে থানা থেকে, তখন পুলিশ আসলো, এসে নিয়ে আপনার চেক করতেছে। হুম চেক করার পরে এবারটা ওই স্টাফে বলতেছে ক্ষতর স্থান তো নেই, আপনি মাথায় হাত দিয়ে দেখেন কোথায় আছে, কিন্তু বাঁ পাশে দেখে এখানে ফুলে আছে। তারপরে এই যে মুখের এইসব জায়গা ফুলে আছে, মানে কানের এই চড়টাও ফুলে আছে, আর এইসব জায়গা আপনার এমনি রক্ত জমা, এই আর কিছুই না। কিন্তু এখানে আমি বলতেছি আমার আব্বা
1.5 বছর যাবত অসুস্থ, হয়তো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কারণে কিন্তু হতেই পারে। যদি এমনিতে আমার আব্বু স্ট্রোক করতো কিংবা মারা যেত, আমি কিছুই এমনিতে করতাম না। স্ট্রোক মানুষ করে কি করে? আমি আমি এটাই করতাম। মেডিকেল সায়েন্সের যে সিস্টেম কি স্ট্রোক করার বেশ কিছু আছে। মানুষ অতিরিক্ত টেনশন যদি করে, হ্যাঁ না সমস্যা নেই, বসেন। অতিরিক্ত টেনশন করলে আবার যখন হাতাহাতি হয়েছে, হ্যাঁ মানে হয় ভয় পেয়েছে, নাহলে উত্তেজিত হয়েছে, এই কারণেও কিন্তু স্ট্রোক করে। ঠিক আছে, ওইটা তো আমরা মানবো না, কেননা মারামারির মধ্যেই তো হচ্ছে তার আমার আব্বু মনে করেন যে এরপরেও এই যে কালকে আরেকটা ছেলে দেখলাম, কই তুমি তো না, তুমি না কি আরেকজন কে সাক্ষাৎকার দিল, সে বলে যে হ্যাঁ এটা ছিল আপনাদের মনে হয় ভাগ্নে মনে হয়। হ্যাঁ রিয়াজ ওই দোকানে রয়েছে। আচ্ছা সে যাই হোক, ও বলছিল যে সে হলো স্টক করে সে হলো বাথরুম করে ফেলে দিল। ওরা সব জানে না। ঠিক আছে, ও তো বাজারে ছিল, আপনার মনে করেন যে ও তো এখানে ছিল, মোটামুটি ছিল এখানে। আমার মেজো মা হ্যাঁ কিন্তু না, আমি এখানে ওই ভাই যে কথাটা বললে এটা আসলে ফল্ট, এই জন্য আমি আপনাকে প্রশ্ন বলছি ভাই আমি একটা কথা বলি, যারা বলেছে এটা আমার কোনো কথা না। কে যে বললে, কিন্তু আমি এটা বলছি, বলছি আপনার মা তো আমার কাছে কিছু বলেনি, বুঝেছে? হ্যাঁ বলেছে। আচ্ছা আপনার মা কোনো কিছু বলেনি, আপনারাও কিছু বলেননি, তাহলে এই তথ্যগুলো বলেছে কে যে আমার নামে জমি দিয়ে দিছে, আমি আমার বোনের হক মেরে দিচ্ছি। আচ্ছা এখানে আমার আব্বু আমাকে নিয়ে আসছিল মানলাম, তাহলে আমার আব্বুর এত তো ছিল না যে আমার নামে রেজিস্ট্রি করে দিবে। ছিল আমার আব্বুর এত তো ছিল না। আমার আব্বু তো আমাকে নাও দিতে পারতো, যে ওকে নিয়ে আসছি, ও যদি আমার কপালে দিয়ে পরে লাথি মারে আমার নামে জমি দিব না। বলছি আপনার বাপ মানুষ করিয়েছে, আপনার এই মা মানুষ করিয়েছে, আপনার বাপ মা আপনাকে যে চোখে দেখে, আপনার হচ্ছে হলো ওই যে চাচা যারা আছে, তা তো দেখি। হ্যাঁ ফুপুরা, আপনাকে তো মনের থেকে হিসেবে নাও দেখতে পারে। তা তো ঠিকই। হ্যাঁ আপনি জিনিসটা যত সহজ ভাবছেন তত সহজ না তো। আপনাকে এনেছে, আপনাকে এভিডেভিট করেছে, এভিডেভিট কোনো লিখিতভাবে এনেছে, না আনতেও তো এভিডেভিট করা লাগে, লিখিতভাবে নিয়ে নিতে যে আমি তার কাছ থেকে নিয়ে নিলাম, এ আমার সন্তান, সরকারিভাবে এসব কোনো কিছু করেছে? এই দেখো বাবু, তুমি ভাই তোমার একটা কথা বলি, আইন কোনোদিন মুখের কথাই মেলে মানে না, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে যে আমার পরিবারে আমি আমার একটা সন্তান মানুষ করতেছি, সেই সন্তানকে আমি আমার নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেছি, কারণ হ্যাঁ আমার সব ধরো মানুষ করছে। ঠিক না। কিন্তু বিষয় হচ্ছে যে আপনার পরিবারের লোকজন তার তো নাও মাদের, যেহেতু আমার ভাইয়ের রক্ত, হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে ওর যে ফুপু বা যারা, দেখা যাচ্ছে এরাই ক্লিক মারতেছে, বলছে যে ও তো ওর ভাইয়ের রক্ত, তাহলে আমার ভাইয়ের রক্ত তো মেয়ে, তাহলে ওই মেয়ের কিছু পাচ্ছে না, ওই পরে ছেলে সব দিয়ে দিচ্ছে, এরকম কিছু কিন্তু হয়, এরকম কিছু হয়। হ্যাঁ আমি কিন্তু কোনো যুক্তির কথা বলিনি, এই মন করে ছেলেটা মানুষ করিনি। আমি কি বলেছি জানি, বলে করে একটা বাচ্চা নিয়ে আসে তারকে ওই করলে কেউ মানুষ করে, সে তো নিজের সন্তানই। বলছে কথাগুলো সঠিক কথা, হ্যাঁ ছেলেটা কোনো কথা সঠিক বলে। এইটা খালি কেসমত ভাই বউ ভালো জানতে পারে, জানতে পারে আমার সন্তান, আমি তো নাও জানতে না তো জানতে পারে। আমি তো নাও জানতে এই কথাগুলো কেন হচ্ছে আজকে, কেন এই কথাগুলো এসেছে? কেন এই কামে এই কথা তো আমরা তো জানতাম না, আমি আপনার চিনি না, আপনি আমার শোনেন, আজকে কেন আমার কাছে এই তথ্য এসলো? এত কালকে জানিনি, হ্যাঁ। জানছে মানুষ সবাই সব জানতেছে। সবাই জানি গেল। এই যে আপনি মেয়ের কথা বললাম, ওইটা তো আপনি বলেছেন কারো কাছে মুখে, কেউ বলেছে, কেউ জানে, তাহলে এই তথ্যগুলো আমাদের কাছে কেন আসলো ভাই? ঠিক আছে, তাহলে এখন মূল বিষয় আছে যে আর বাপ নাই, বাপটা মরে গেছে, ছেলে যদি সেরকম ভালো হয়, ছেলে কোনো একটা এটা তো একটা হত্যা মামলা, তাহলে হত্যা মামলাটা হইলো, এর কি মোটিভটা কি, কোন মোটিভের উপরে এই মামলাটা এন্ট্রি হইলো? হ্যাঁ আমরা ভিডিওতে দেখতেছি, এক জায়গায় ভিডিওতে বলতেছে যে স্টপ করেছে, আর এক জায়গায় বলতেছে যে হচ্ছে মেরে ফেলেছে। হ্যাঁ দেখুন, তাহলে এটা আসলে মূল ঘটনাটা কি, এটা তো প্রশাসন তদন্ত করবে। আমরা যেভাবে করতেছি, আমরা তো মিডিয়ার লোক, আমরা ভালোভাবে কথা করছি, প্রশাসন তো আর এটা করবে না, প্রশাসন খুঁজে দেখবে না যে আপনার নামে, আপনার এই স্বামীর নামে বা আপনার আগে কোনো কেস আছে কিনা, সেই কেসটা আসলে কি নিয়েছিল, ঠিক না, একটু যে সব উঠে আসবে। হ্যাঁ আরেকজন লেগেছে মেলে বিষয় নিয়ে গেল, না, এরা তো এইসব আমাকে সমাজ দেয়, তাই মানবে না, আমরা তো এটা নিয়ে গন্ডগোল। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সাক্ষাৎকার নিয়ে আপনি মূল ঘটনাগুলো বলবেন, আমরা আপনার একটা সাক্ষাৎকার নিয়ে আমাকে রাত হয়ে যাচ্ছে, আমরা চলে যাবো, ঠিক আছে? কিসমত আলী মেরেছে কি দিয়ে? মেরেছে হচ্ছে গিয়ে মোটা একটা বনজিয়ার একটা ঢাল আছে, মানে খুঁটো ওই মধ্যে ছাগলে খাইয়ে হয়েছে, ওইটা হচ্ছে গিয়ে, তারপরে মাথায় হচ্ছে গিয়ে ওই পাশে মারেছে, আর ওই যে কলার দড়ি যে টানাটানি করছে, তাই সেটাই করছি, হচ্ছে গিয়ে কলার দড়ি টানাছে। কি দিয়ে বাড়ি মারছিল? বাস বাস দর্শক, আমরা কিসমত আলীর ওয়াইফের সাথে কথা বলেছি, কিসমত আলীর ওয়াইফ
জানিয়েছে কেসমত আলীর মৃত্যু হয়েছে বাঁশের লাঠির আঘাতে। আর একজন মহিলা জানিয়েছে তার মৃত্যু হয়েছে গাছের ডাল দিয়ে বাড়ি মারার কারণে। আসলে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে নাকি উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করার কারণে স্ট্রোক করে মারা গেছে, সে সকল বিষয় কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। এলাকার লোক কি বলে এবং দুই পক্ষ কি বলে সে সকল বিষয় আপনাদেরকে জানাবো। সবাই আমাদের সাথে থাকবেন, এবি বাংলা নিউজের সাথে থাকবেন। ওই যখন ওই ঘটনাস্থলে যখন মারামারিটা হয় তখন আমরা সবাই বাড়িতে মানে আমার শাশুড়িকে নিয়ে মনে করেন দেখছেন কি অবস্থা। এই অবস্থায় কি আমরা শাশুড়িকে ফেলাই থেকে গ্যাঞ্জাম করার কোনো মুড থাকে? আমাদের কোনো মুড নেই, কিন্তু তারা মিথ্যা অপবাদ দিচ্ছে আমাদেরকে যে আমরা তাদেরকে মেরে ফেলেছি, কিন্তু এমন কিছু হয় নাই। আমরা গেছি, যাওয়ার পরে দেখছি যে আমার শ্বশুরকে যিনি মারা গেছেন উনি গলা টিপে ধরে আছে। তখন আমার হাজব্যান্ড ঢাকা তার মানে ছুটি শেষ, মাকে দেখতে আসছে, ছুটি শেষ চলে যাবে, রাস্তায় চলেও গেছে। যাওয়ার পরে ওই অবস্থায় চেঁচামেচি শুরু হয়েছে। তখন আমার হাজব্যান্ড ঘুরে যেয়ে দেখে যে তার বাপকে মেরে ফেলছে। তখন তার কোনো ছেলে কি চাই যে আমার বাপকে মেরে ফেলছে আর আমি সে চুপচাপ দাঁড়িয়ে দেখবো? তখন ওই ক্ষেত্রে মনে করেন উনি মানে ছাড়াছাড়ি করে দিতে গেছে, মানে এমনি হাতাহাতি দু একটা মানে হাতাহাতি ছাড়াতে যেয়ে তো হাতাহাতি হয়, এমন কিছুই হয়েছে। কিংবা তাকে যে গুরুতরভাবে কোনো লাঠি দিয়ে মারামারি কিংবা কোনো অস্ত্রপাতি দিয়ে মারামারি এমন কোনো কিছু হয় নাই। তখন আমরা ওই আমার সবাই গেছি ফ্যামিলি থেকে, মানে আমরা ঘটনা মনে করেন মারামারি হয়ে যাওয়ার পরে ওইখানে গেছি, যাওয়ার পরে দেখছি যে মানে আমার শ্বশুরকে অমন মেরে ফেলতেছে। পরে আমরা সবাই মিলে আমার হাজব্যান্ড শ্বশুরকে ছাড়া নিয়ে আমরা বাড়ি চলে আসছি। তখন তারপরে উনি হচ্ছে মানে আমরা তো আর জানি না, ওখানে ছিলাম না। তখন আমরা বাসায় চলে আসার পরে উনি হচ্ছে পেশাব পায়খানা করে নাকি স্ট্রোক করছে। তখন ওই অবস্থায় তারা নিয়ে তো তাই হসপিটালে নিয়ে যেয়ে একটা মিথ্যা মামলা দিছে যে আমরা ওনাদেরকে মানে মেরে ফেলছি। ওনারা নিয়ে যেয়ে মানে ঝিনাইদা মিথ্যা একটা অপবাদ দিছে নিয়ে যেয়ে, কিন্তু আমরা তেমন কোনো কিছুই চাই না। আমরা এখন এখন এটা তো আমরা বলতে পারি না। এখন আমরা তো চলে আসছি, আমরা উপস্থিত যখন ওখানে ছিলাম ওই অবস্থায় কোনো কিছু হয় না। উনি সুস্থ মানে একদম নির্ঘাত গাছের সঙ্গে দাঁড়াইয়ে আছে, গাছ ধরে উনি, তখনই উনি কোনো ধরনের কোনো কিছু হয় নাই ওনার। তারপর আমরা বাসায় চলে আসার পরে উনি হচ্ছে ওই ধরনের মানে ঘটনাটা ঘটছে। তারপরে হচ্ছে আমরা কোনো ধরনের না, আমার হাজব্যান্ড কোনো ধরনের তাকে আঘাতই করে নাই, কোনো ধরনের না। তিনি তার বাপকে ছাড়ানোর জন্য হয়তো হাতাহাতি করে মানে দু একটা মানে ঠেলাঠেলি হয়ে উনি নিয়ে চলে আসছে, এই ধরনের ঘটনা ঘটছে, তাছাড়া কোনো কিছু হয় নাই। ওয়াইফ ওইকে মারা যায় কিসমতের, হ্যাঁ ওয়াইফ, মানে তার ছেলে আছে একটা, তিনজন। আর ওনার পরবর্তীতে একটা হয়েছে হলে আপনার ছেলে পেলেও দূর হবে, তখন নয় নবীসের দিকে ছেলেও আসে, আসার পরে হাতাহাতি বা দু এক ভুল কিল মিল এটা এরকম আসতে পারে। পরবর্তীতে শুনলাম নবীসের দিক নাকি একটা লাঠি ধরতে গেছে, তার মেয়ে কাইদি, তখন আমার ওয়াইফ কাইদি মেরে উনি দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরবর্তীতে এক পর্যায়ে এরকম হওয়ার পরে যখন শেষ হয়ে যায় জ্ঞানজামটা, শেষ হয়ে যাওয়ার পরে তার বাড়ি ফেরার পথে ওই যে ঘরের পিছনে একটা কাঁঠাল গাছ আছে দেখেন, ওই জায়গা আমি তখন কিন্তু তার আগ দিয়ে উপস্থিত, যখন বাড়ি ফিরছি তখন উপস্থিত, তখন যা দেখি কাকা এবং কাকি চলে যাচ্ছে, চলে যাতে যায় কাকা কি যাই হোক মাথা ঘুরে হোক যেমন হোক পড়ে যাওয়ার মতো। তখন রোহিত ভাই ছিল, আমরা ছিলাম, তখন যা তাতে তাকে ধরার পরে সে পড়ে যাওয়ার পরে মাথায় পানি দিচ্ছি, আমার দোকানের থেকে পানি, সব জায়গাতে পানি, সবাই মহিলা মানুষটানি দিয়ে আমরা দিয়ে পানি টানি দেওয়ার পরে মানে কত পায়খানা ফিরছে, ঘাড় তখন ভেঙে যাচ্ছে, বুঝছেন? তখন আমরা বললাম যে তাহলে করো তাড়াতাড়ি একটা ভ্যান ডেকে ভ্যানে পর উঠাই দিলাম, ভিজে কাপড় চোপড়ের অবস্থা খুলতে পারলাম না, ওইভাবে উঠাই দিয়ে বললাম যে শেখ করে উপেন ডাক্তারের কাছে নাও, আমরা এই পরামর্শটা দিলাম। তারপরে মানে শেখ করে নিয়ে যাওয়ার পরবর্তীতে কুষ্টিয়ান ঝিনাইদহ নেছে নাকি ওখানে নিতে যায়, তারপরে মেলার সময় পরে 2 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে